ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি, মেহমানরা চলে এসেছে অলরেডি। সেটা তো আমিও দেখতে পারতেছি। আর আপনি আমার সাথে যাচ্ছেন না কিসের জন্য? আপনাকে আমার সাথে যেতে হবে, এটা হলো কথা। আচ্ছা নিয়ে যাচ্ছি তোমাকে, আর বেশি কথা বলতে পারবো না। আর সব সময় নিজের কথাগুলো সংযমে রাখার চেষ্টা করবে। এত বকবক না করে আমার উপরে চলে যেতে পারতাম। এখানে কি আমার একার দোষ? আপনি যদি আমার সাথে এত তর্ক না করতেন তাহলে তো হয়ে যেত। আর আপনি যদি সহজে মেনে নিতেন তাহলে তো কথা বলতে হতো না আপনার সাথে। আচ্ছা হয়েছে, এখন তো চলো, নাকি আরো ঝগড়া করবে? কোনটা বুঝতেছি না। এত ঝগড়াটে মেয়ে তুমি। দেখেন, যেটাই বলেন না কেন মেনে নিয়েছি, কিন্তু ঝগড়াটা মেয়ে বলবেন না। আপনি কম ঝগড়ু না, আপনি অনেক ঝগড়া করতে পারেন মেয়ে মানুষদের মতো। এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। এত বড় অপবাদ আমাকে তুমি দিতে পারো না। আমি মোটেও ঝগড়া করতে পছন্দ করি না। সেটা তো আমি দুই চোখ দিয়ে দেখতে পারতেছি, আপনাকে আর বলতে হবে না, বুঝছেন? আমি দেখতেই পারতেছি। অনেক ঝগড়া করেছি, এবার তো অন্তত ভিতরে যাই, না হলে আরো অনেক বকা শুনতে হবে। সেটার জন্য প্রস্তুত থাকো। আমি একদম প্রস্তুত আছি। আমি আপনার উপর সব চাপিয়ে দেব, কারণ আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য অফার করেছিলেন, তাই আমি গিয়েছি, না হলে যেতাম না। তুমি এরকমটা কোনো কিছু করবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপনি আমার কচু করবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি আমার শাশুড়ি মাকে সবকিছুর বিচার দিয়ে দেব, তখন আপনার 12টা বাজিয়ে ছাড়বে। তুমি আসতে না আসতেই আমার আম্মুকে হাত করে নিয়েছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমাকে এভাবে অপবাদ দিতে পারো না, সবকিছু দোষারোপ আমাকে করতে পারো না। হয়েছে, এখন দেখেন সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, আর আমরা ফ্রিতে সিনেমার মতো স্বাদ তাদেরকে দিচ্ছি। অনেক হয়েছে, এবার তো রুমে যাই, নাকি এখানে আরো মানুষকে বিনোদন দিবে? কোনটা? তারপর দুজনেই রুমের ভেতরে চলে আসলাম, আর কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। এখন যদি কেউ কারোর সাথে কথা বলি ঝগড়া লেগে যাবে, এটাই স্বাভাবিক। তাই কেউ কারোর সাথে কোনো কথা না বলে রুমের ভেতরে আসলাম। আমি রুমে এসে রুমের ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলাম। সেটা দেখে আশিক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাতে আমার কিচ্ছু যায় আসে না। তারপর আমি সব কিছু খুলে রেখে বাথরুমে চলে আসলাম, কারণ এখন আমাকে গোসল করতে হবে। যদি গোসল না করি তাহলে ঠিক মতো আমি সাজুগুজু করতে পারবো না, আর আমাকে কেমন বিশ্রী দেখা যাবে। তার জন্য গোসলটা করা জরুরি। গোসল শেষ করে বের হয়ে এসে দেখি আশিক বিছানায় শুয়ে আছে। আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল। এখন এভাবে শুয়ে থাকার কি আছে? তাকে তো গোসল করতে হবে, তারপর তাকেও তো একটু হালকা পাতলা রেডি হতে হবে। আমাদের বাসা থেকে অতিথি আসবে। তুমি এইভাবে কেন শুয়ে আছো? কিসের জন্য? তোমাকে কি রেডি হতে হবে না নাকি? তুমি তো আমাকে একা রেখে রুমের ভেতরে চলে গেলে, আমি কি করব? আমাকে যদি নিয়ে যাইতে তাহলে তো দুজনে একসাথে গোসল করে আসতে পারতাম, তাই না? হয়েছে, এখন আর ন্যাকামি করতে হবে না। আর আপনি ভুলেও এরকম স্বপ্ন দেখবেন না দিনের বেলা, তাহলে কিন্তু ভেজাল আছে বলে দিলাম। আমি এখন গোসল করতে পারবো না, আমাকে এখন কিছুক্ষণ রেস্ট নিতে হবে, তার জন্য আমি এখানে শুয়ে আছি। তুমি না নতুন বউ, তুমি বাহিরে যাও, সবাই তোমার সাথে একটু গল্প গুজব করুক, আমি একটু পরে যাচ্ছি। দেখেন, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, ভালো হবে না বলে দিলাম। তাড়াতাড়ি আপনি চলে আসেন আমার সাথে, না হলে কিন্তু ভালো হবে না। আমি বলেছি তো একটু পরে যাব, তুমি এরকম করতেছো কিসের জন্য বুঝতেছি না। একটু পরে যাই তাহলেই তো হয়, তাই না? না, আপনাকে এখনই যেতে হবে, আর এটাই হলো বড় কথা। আপনি এখন যাবেন, এক্ষুনি উঠবে, এক্ষুনি গোসল করবে। আপনি তাড়াতাড়ি যান। আমি বুঝতে পারতেছি না এত জোর জবরদস্তি করতেছে কিসের জন্য। একটু পরে যাই, ক্লান্ত লাগতেছে আমাকে। এক্ষুনি উঠবেন, এক্ষুনি গোসল করে আসবেন, তাড়াতাড়ি যান। তারপর আমি এক মগ পানি এনে আশিকার মুখের উপর ঢেলে দিলাম। আমি ভালো করে জানি যতক্ষণ পর্যন্ত আমি বেকাতারা না করব ততক্ষণ সে সোজাভাবে আমার কথা শুনবে না। আমি ভালো করে জানি হাতের আঙুল যদি বাঁকা না করা হয় তাহলে পেটের হজম হয় না, সেটা ভালো করে জানি। আশিকের সাথে এতক্ষণ থেকে বা এই 2 দিন থেকে যেটা বুঝলাম, যে লোকটা অনেক ভালো মনের মানুষ, কিন্তু একটু নাক্কামি করবে নতুন মানুষের সাথে, এটাই স্বাভাবিক। আমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাথরুমে চলে গেল। কিচ্ছু বললো না অবশ্য। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম অনেক কিছু শুনিয়ে দেবে, অনেক রাগারাগি করবে আমার সাথে, কিন্তু কিছু না বলে শুধু মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে গেল। আমি তো অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আমি আয়নার সামনে চলে আসলাম নিজেকে রেডি করার জন্য। কি হলো, এখন আমাকে টাকা না দিয়ে চলে যাচ্ছেন? ব্যাপার কি?
এটা কিন্তু কথা রাখা হচ্ছে না। আপনার লাগেজটা নিয়ে এসে দিয়েছি, আপনি আমাকে এখন টাকা দিবেন। আপনাকে তো এই বাসায় টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, তাই না? তাহলে আমি আর আপনাকে এক্সট্রা ভাবে কেন টাকা দিতে যাব? আপনার মজুরি থেকে নিয়ে নিয়েন, তাহলেই তো হচ্ছে, তাই না? এটা কিন্তু আমার সাথে চিটিং করা হচ্ছে। আপনি মোটেও কাজটা ঠিক করলেন না, বুঝছেন? আপনাকে এর জন্য পস্তাতে হবে, কথাটা মাথায় রাখবেন। হয়েছে, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই আপনার কথা মাথায় রাখতে যাব? আপনি কে বলুন তো? আপনি এখান থেকে যাচ্ছেন না কিসের জন্য? নাকি আমি আমার জিজুকে ডেকে আপনাকে কিছু শুনিয়ে দেব? কোনটা? টাকা দিবি কিনা বল। তোর জিজু, হ্যাঁ, আর তোর জিজুকে ডাক, আমি দেখতেছি তোর জিজুকে। টাকা দিতে চেয়েছিস, টাকা দিবি। তুই এখন আমাকে। আজব তো, আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? আমি বুঝতেছি না তো, আপনার স্পর্ধা হয় কিভাবে আমার সাথে এভাবে তর্ক করা? বলতেছি না টাকা না দিলে আমি যে তোকে কি করব ভেবে পাচ্ছি না। আর তুই এখন টাকা দিবি কিনা সেটা বল। এত ন্যাকামি কথা শুনতে পারবো না। আর তোর জিজুকে দেখতেছি, তুই তোর জিজুকে ডাক। আমার চিল্লাচিল্লি শুনে সবাই এক সাইডে এসে দাঁড়িয়ে পড়লো। আমার ফ্রেন্ড গুলো এক সাইডে এসে দাঁড়িয়ে পড়লো। আমি ভাবতেছিলাম যে কেউ হয়তো আশেপাশে নেই, কিন্তু এটা কি হলো? সবাই তো এখানে ঝগড়াঝাটি শুনে নিয়েছে। এখন তো একটু হলেও ঝগড়াঝাটি আরো করতে হবে, না হলে গ্যাঞ্জামটা জমে উঠবে না। তাই আমি ইচ্ছাকৃতভাবে আরো জোরে জোরে কথা বলতে লাগলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার বন্ধুগুলো ভালোই মজা নিচ্ছে আমাকে নিয়ে, কিন্তু কি আর করার। এখন আমাকে দেখতে যেমনটা লাগতেছে পুরাই একটা কাজের ছেলের মতো, তাই আমিও কিছু বলতেছি না, কাজের ছেলের মতোই ব্যবহার করতেছি মেয়েটার সাথে। কেউ কোনো কথা বলতেছে না, সবাই চুপচাপ আছে। আর মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কি বলবে না বলবে। হয়তো এই মেয়েটা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কি হলো, কথা কানে যাচ্ছে না? আপনার জিজুকে ডাক দেন, না হলে আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাচ্ছি, ঝামেলা শেষ। আচ্ছা, আপনি আপনার টাকাগুলো নিয়ে যান, তাও প্লিজ এরকম সিন ক্রিয়েট করবেন না। আর আপনি সামান্য কয়েকটা টাকার জন্য এইভাবে সিন ক্রিয়েট করতে পারেন, আমি কল্পনাও করতে পারিনি একটা কাজের লোক হয়ে। হঠাৎ করে আমার বড় ভাইয়ের কণ্ঠটা ভেসে আসলো। আমি বুঝতে পারলাম না এখানে আমার ভিলেন হয়ে আমার বড় ভাইয়ের আসার কি দরকার ছিল। এখানে আমি তো ভালোই মজা নিচ্ছি, এখন যদি এসে পরিচয়টা করিয়ে দেয় তাহলে ঝামেলা। আমি তাহলে আমার মজাটা করতে পারবো না। তাই আমি সেখান থেকে কেটে পড়ার জন্য তাড়াতাড়ি মেয়েটার হাত থেকে টাকাটা নিয়ে নিলাম, কিন্তু কেটে পড়তে পারলাম না। আমার ভাই উপর থেকে ডাক দিয়ে দিল, আমাকে দাঁড় করিয়ে দিল। যাই হোক, ভালোই হয়েছে, এখন ভাইয়ের উপর প্রতিশোধটা ভালো করে নিতে পারবো। এখন আমি তাকে চিনি না, আর এই বাড়ির কাউকে চিনি না। আমি এখন একটা কাজের ছেলে, সেই অভিনয় করতে হবে আমাকে, তাহলে ভালো হবে, মজাটা নেওয়া যাবে। জিজু দেখেন না, ছেলেটা আমার সাথে কিরকম অসভ্যতামি করতেছে, আর কি সব কথা বলতেছে আমাকে, আর আপনার নাম ধরে কি আজে বাজে কথা বলতেছে। আপনি একটু দেখেন না বিষয়টা। মুখ সামলে কথা বলবেন, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিতে পারেন না, এই বাড়ির কেউ আমাকে মিথ্যা অপবাদ দিতে পারে না। তার এত বড় স্পর্ধা হয়নি এখন পর্যন্ত। দেখছেন জিজু, আপনার সামনে কত বড় কথা বলছে, আর ছেলেটা ওই দিকে তাকিয়ে আছে কিসের জন্য? এই দিকে তাকাচ্ছে না কিসের জন্য? আমার জিজুকে দেখে কি ভয় পাচ্ছেন আপনি? আপনার জিজু বাঘ না ভাল্লুক, তাকে দেখে আমি ভয় পাবো? তাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, পরে আপনাদের সাথে কথা বলে নিব। এখন আর আপনি একটু ভালোভাবে চলাফেরা করবেন, না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার শালিকাকে এভাবে হুমকি দিচ্ছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। আমি আপনাকে ভয় পাই নাকি? আপনি বললেন আর আমি ভয় পেলাম। আর আপনার শালিকাকে জিজ্ঞেস করেন তো ঘটনাটা কি ঘটেছিল। সেটা বড় কথা নয়, কিন্তু তোর এত বড় স্পর্ধা কি করে হচ্ছে? তুই আমার সাথে এভাবে তর্ক করতেছিস? তোর সাহস কত বড়? তুই আমার দিকে তাকিয়ে কথা বল। আপনি কে যে আপনার দিকে তাকিয়ে কথা বলতে হবে শুনি? আর আপনাকে আমি ভয় পাই নাকি? আপনি না হয় বিয়ে করে নতুন বউয়ের আঁচলের তলায় থাকবেন, আর আমি তার জন্য আপনাকে ভয় পাবো? এবার কিন্তু ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। কে তুই? আমার দিকে তাকিয়ে কথা বল। আর বাকিরা কোথায়? এই ছেলেটা কোথা থেকে এসেছে? আমি এর খোঁজ খবর নিতে যাচ্ছি এক্ষুনি। আমার কথা শুনে আমার বন্ধুগুলো তো হেভি মজা নিচ্ছে, কারণ তারা তো ভালো করে জানে যে এটা আমি। আর আমার বড় ভাইয়ার সাথে এরকম কথা বলতেছি, কিন্তু আমার বড় ভাই আমার কণ্ঠটা এখন পর্যন্ত চিনতে পারেনি, কারণ আমি অন্যভাবে কথা বলতেছি তার সাথে, তাই চিনতে পারেনি। আর ভাইয়ার শালিকা তো আমাকে চেনে না, যার দরুন আমি ভাইয়ার সাথে ভালোই মজা নিতে পারবো। এখন আপনারা শুধু দেখতে থাকেন, দেখেন, ভালো হবে না বলে দিচ্ছি। আপনি নতুন বিবাহ করেছেন, আপনি বউয়ের সাথে থাকবেন, এভাবে তর্ক করে আপনার জীবনটা শেষ করতে চাচ্ছেন আমি। আর আমার বড় ভাইয়ার সাথে এরকম কথা বলতেছি, কিন্তু আমার বড় ভাই আমার কণ্ঠটা এখন পর্যন্ত চিনতে পারেনি, কারণ আমি অন্যভাবে কথা বলতেছি তার সাথে, তাই চিনতে পারেনি। আর ভাইয়ার শালিকা তো আমাকে চেনে না, যার দরুন আমি ভাইয়ার সাথে ভালোই মজা নিতে পারবো। এখন আপনারা শুধু দেখতে থাকেন,
দেখেন, ভালো হবে না বলে দিচ্ছি। আপনি নতুন বিবাহ করেছেন, আপনি বউয়ের সাথে থাকবেন। এভাবে তর্ক করে আপনার জীবনটা শেষ করতে চাচ্ছেন কিসের জন্য? কে তুই? তোর পরিচয় দে, না হলে কিন্তু তোকে আমি এক্ষুনি খুন করে ফেলবো। তুই একটু নড়বি না, ওইখানে থাক, আমি যাচ্ছি তোর কাছে। দেখেন, আমার কাছে এসে লাভ নেই। আর আপনি যে কে আমি ভালো করে জানি, আর আমার পরিচয় পেলে আপনি কোনো কথা বলতে পারবেন না। তাই প্লিজ আপনি উপরে থাকেন, আমি যেখানে আছি সেখানে থাকি। আমার কাজ আমাকে করতে দেন। আপনি আপনার বউয়ের আঁচলের নিচে গিয়ে বসে থাকেন। তোর সাহস তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সবার সামনে এভাবে আমাকে অপমান করতেছিস কিসের জন্য? আর আমি বিয়ে করেছি, আমার বউয়ের আঁচলের নিচে থাকবো নাকি? তোর বউয়ের আঁচলের নিচে থাকবো, সেটা আমার ব্যাপার। আপনার এত বড় কলিজা, আপনি আমার বউয়ের আঁচলের নিচে যাবেন? আচ্ছা চলেন, যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার বউ আপনাকে ঠিক রাখবে তো, নাকি আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলবে? এবার দেখতে পেলাম যে আশিক ভাইয়া আমার কাছে চলে আসার জন্য নিচে আসা শুরু করে দিল। আর আমি এদিকে কাউকে পাত্তা না দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম, যাতে করে ভাইয়া আমাকে দেখতে না পারে। আর দেখতে পেলে তো লজ্জার একটা কারণ আছে, সেটা পাবে। আর সবাই কি ভাববে যে আমি ছোট ভাই হয়ে বড় ভাইকে এভাবে অপমান করলাম সবার সামনে। এটা অন্যরকম হয়ে যাচ্ছে না বিষয়টা? তাই আমি সেখানে এক মুহূর্ত দেরি না করে দৌড় দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে খুব দ্রুত সবকিছু চেঞ্জ করে নিলাম, কারণ বাইরে একটা ভালো পোশাক ছিল আমার, সেটা পরে নিলাম। ভাগ্যক্রমে এটা বাইরে রেখেছিলাম, না হলে তো আজকে ধরা খেয়ে যেতাম। আমি ভদ্রবেশে আবার বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করে দেখি ভাইয়া ছোটাছুটি করতেছে আর সবাইকে বলছে ছেলেটা কোথায় গেল, ধরে নিয়ে আসো আমার সামনে, আমি ওকে দেখে নেব। ওর কত বড় কলিজা, আমার সাথে তর্ক করে। কিন্তু আমার বন্ধুগুলো তো ভালো করে জানে সেটা আমি ছিলাম, তাই তারা কোনো কথা বলতেছে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছে আর মজা নিচ্ছে খুব ভালো করে। কি হয়েছে ভাইয়া, তুমি এরকম করতেছো কিসের জন্য? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাকে বলো। কিছু না ভাইয়া, তেমন কোনো কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। তুমি তোমার কাজ করো। আর তুমি কোথায় গিয়েছিলে? তোমার তো দেখাই পাওয়া যায় না। এই বিষয় নিয়ে তোমার সাথে আমার পরে কথা হবে। তুমি বিয়ে করার পর আমাকে একবারের জন্য দেখতে এলে না, আমার সাথে একটা কথা বললে না। যখন থেকে বিয়ে করেছো তারপর থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো। তোমার সাথে এটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন তোমার কি হয়েছে সেটা বলো। আমার তো কোনো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। হয়েছে, তোর সাথে এখন আজকে রাত্রে বসে আড্ডা দেবো, এখন যাই, কারণ মেহমানরা আসা শুরু করে দিয়েছে। তুই তোর কাজগুলো শেষ কর। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে যাও, ভাবিকে সাথে করে সবার সাথে পরিচয় হওয়া শেষ করে নাও, না হলে পরে আবার ঝামেলায় পড়তে পারো তুমি। তুই আয় আমার সাথে। তোর ভাবির সাথে কথা বলা হয়নি? বিয়ের পর থেকে তো একবারের জন্য তার সাথে কথা বলা হয়নি তোর। তার সাথে পরিচয় হওয়া লাগবে তো, তাই না? পরে পরিচয় করে নেব, সমস্যা নেই, সময় আছে তো, সময় শেষ হয়ে যাচ্ছে না। আজকে অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, পরে সবাই একসাথে বসে আড্ডা দেওয়া যাবে, তাই না? সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। আচ্ছা, আমি তাহলে গেলাম। তুই বাকিদেরকে সাথে নিয়ে সবকিছু ঠিকঠাক মতো পরিষ্কার কর, কোনো ত্রুটি যেন না হয়। তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? আমি অনুষ্ঠানটা একদম ঠিকভাবে পালন করতে পারবো, সমস্যা নাই। আর কোনো ঝামেলা হবে না, সবাই অনেক প্রশংসা করবে, দেখে নিও। সেটা হলেই ভালো হয়। তাহলে আমি উপরে যাচ্ছি, তুই এসব দেখে নে, আমি বাকিদের দেখতেছি কি অবস্থা। সবাই তো আজকে কাজে ব্যস্ত, অনুষ্ঠানটা তো ভালো মতো পালন করতে হবে। তুমি একদম টেনশন করিও না ভাইয়া, সবকিছু হ্যান্ডেল করে নেবো আমরা। তুমি তোমার বউকে সময় দাও, না হলে পরে আবার ঝগড়া লাগলে সংসারে অশান্তি দেখা দিবে। তুমি যাও। তুই কি এই বিষয়টা নিয়ে আমার উপর রেগে আছিস? গতকাল থেকে দেখতেছি আমাকে দেখেও কথা না বলে চুপচাপ তুই তোর মতো কাজ করতেছিস, ব্যাপার কি? দেখো ভাইয়া, এখন তুমি বিয়ে করেছো, সব সময় তোমার সাথে কথা বলা বা সব পরিস্থিতি তোমার সাথে আবল তাবল কথা বলা এখন যাবে না। হিসাব নিকাশ করে কথা বলতে হবে, তাই না? তুই আমার ছোট ভাই, তুই আমার সাথে যদি হিসাব নিকাশ করে কথা বলিস, তাহলে বাকিরা কি করে বুঝতে পারতেছি না আমি? তুই আমাকে এতটা পর ভাবতেছিস, বিষয়টা বুঝলাম না। এসব নিয়ে পরে কথা বলা যাবে, এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর তুমি এখন ভিতরে গিয়ে ভাবির সাথে কথা বলো, ভাবিকে রেডি করে নিয়ে বেরিয়ে আসো, কারণ আমাদের আশেপাশের মহিলারা ভাবিকে দেখার জন্য আসবে। আমি কারো ধার ধারি না কারো কোনো কথাতে। তুই যদি আমার উপর কোনো অবস্থাতে রাগ করে থাকিস বা আমার উপর তোর যদি কোনো অভিমান থাকে, তাহলে আমাকে বলে দে। পরে এটা নিয়ে ঝামেলা করবি, আমি মেনে নিতে পারবো না। ভাইয়া বলতেছি তো, এসব নিয়ে পরে কথা বলা যাবে, অনুষ্ঠানটা শেষ করতে দাও না কিসের জন্য? আর তুমি এরকম পাগলামি করতেছো কিসের জন্য? আমার মনে কোনো কিচ্ছু নেই, তুমি যাও এখন রুমের ভিতরে, আমি বলতেছি তো। তারপর ভাইয়া কোনো কথা না বলে উপরে চলে গেল, আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে আবার কাজে লেগে পড়লাম। আজকের অনুষ্ঠানটা ঠিক মতো পালন করতে হবে, সবাই একরকম হলুদ পাঞ্জাবি পরে নিলাম, আমার বন্ধুরা সবাই। তারপর সবাই অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে লাগলাম, কারো যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয় সেদিকে খেয়াল রাখলাম। আর কেউ যেন কোনো প্রকার অশান্তি সৃষ্টি করতে না পারে সেই বিষয়টা আমরা খেয়াল রাখতেছি। তারপর সবাই
আসা শুরু করে দিল। আর ভাইয়া আর ভাবি একটা স্টেজের উপর বসে আছে, আর আমি সবকিছু তদারকি করতে লাগলাম। কারো যেন কোনো সমস্যা না হয় সেটা ভালোভাবে লক্ষ্য করতেছি। আর ভাবি হয়তো বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছে, তাই ভাবি আমার দিকে কিছুক্ষণ তাকাচ্ছে, আবার ভাইয়ার দিকে কিছুক্ষণ তাকাচ্ছে। আমি বিষয়টা নোটিশ করলাম। আচ্ছা, তোমার ভাইয়া এখনো আমার সাথে কথা বলতে আসলো না? কোনো সমস্যা হয়েছে নাকি তোমাদের? না, আমাদের মাঝে আবার কিসের সমস্যা হবে? আমাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাক আছে। আজকে অনুষ্ঠানের পর দেখবে যে সবার সাথে সবসময় আড্ডা দেওয়া যাবে। তাও কি একবারের জন্য আমার সাথে কথা বলা উচিত ছিল না? আর তুমি কেমন মানুষ, তাকে নিয়ে আসতে পারলে না? আমার সাথে পরিচয় করিয়ে দিতে হবে না? আমি তাকে অনেকবার জোর করলাম আজকে, কিন্তু সে বলল অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, সবাই একটু ভালো মতো চলে যাক আর আমাদের প্রশংসা করুক, তারপরে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। আমি বুঝেছি তোমার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। তুমি যদি না পারবে তাকে আমার সামনে নিয়ে আসতে, তাহলে আমাকে বলতে পারতে, আমি কি তার সাথে কথা বলে নিতাম। তুমি আমার ছোট ভাইকে যেমনটা ভাবতেছো, মাহিন সেরকম না। অনেক ভালো মনের মানুষ, কোনো টেনশন করার দরকার নেই তাকে নিয়ে। বুঝতে পেরেছি, তো তার জন্যই তো বলতেছি যে তুমি যেটা পারবে না সেটা আমাকে বললেই তো হয়। আমি তো করতে পারবো সেটা, তাই না? তুমি হয়তো জানো না আমি কত কি করতে পারি। আচ্ছা, সমস্যা নেই। আমাদেরকে সবাই দেখাশোনা করতেছে, একটু পর সবাই আমাদেরকে দেখাশোনা শেষ করবে, তারপর তুমি গিয়ে কথা বলে নিও। আচ্ছা, পরে তুমি আমাকে কোনো কিছু বলতে পারবে না, কিন্তু লোকের কথা শুনে লোকেরা কি বলে বলুক। তারপর আমার কথা শুনে আশিক হ্যাঁ সূচক জবাব দিল, আর আমিও সাহস পেয়ে গেলাম সে আমার স্বামী, যে আমাকে কোনো কিছু বলবে না। তো আমি পরের কথায় ধরাধরি না করে, যে আমাকে কোনো কিছু বলবে না, তো আমি পরের কথার ধার ধারি না। কারণ আমাকে যে রাগ দেখাবে, সে যেহেতু অনুমতি দিয়েছে, আর আমি এখন আমার দেবরের সাথে কথা বলতে যাব, কিন্তু এখন তো যেতে পারছি না, কারণ কয়েকটা মহিলা আমাদেরকে ধরে বসে আছে এক কথায়। তারা আমার হাত ধরে কথা বলছে আমার সাথে, তার জন্য আমি যেতে পারছি না এখন। আজব একটা ফ্যামিলি এটা, কারণ আমার শাশুড়ি মা আমাকে দেখতেছে দূর থেকে, কিন্তু খুব কাছে এসে আমার সাথে কোনো কথা বলতেছে না। হয়তো তিনি আজকে তার ফর্মালিটি মেনটেন করতেছে, সবার সাথে কথা বলতে অনেক ব্যস্ত, পরে আমার সাথে কথা বলবে। কারণ তিনি যখন আমার দিকে তাকাচ্ছে তখন মুচকি হাসি দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে সে সেখান থেকে, তাই আমি স্বস্তি পেলাম। আর এদিকে আমার দেবরজি তার কাজে ব্যস্ত, আমার দিকে তাকানোর সময় নেই তার। ভাইয়া তো আমার দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত, কারণ আমাকে দেখতে হতো আজকে একটু অন্যরকম লাগতেছে, কারণ আমাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেছিলাম, সাজলে আসলে আমাকে এত সুন্দর লাগে এর আগে কখনো সাজি নাই। আর আমি শখ করে সাজুগুজু করিনি, সেই জন্যই জানি না আমার রূপটা এরকম আসতে পারে। তারপর আমি সোজা আমার দেবরজির কাছে চলে আসলাম। আমার দেবরজি আমাকে দেখে একটু অস্বস্তি বোধ করতে লাগলো। আমি কোনো কিছু তোয়াক্কা না করে তাড়াতাড়ি চলে গেছিলাম। সে আমাকে দেখে একটু স্থির থাকতে পারছে না, কারণ আমার দেবরজি হয়তো এই পরিবেশটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো যে পরিবেশটা কেমন, কিন্তু কেউ কোনো কিছু বলছে না, সবাই স্বাভাবিক ভাবেই আছে। কি ব্যাপার দেবরজি, আপনার সমস্যা কোথায় শুনি? আমার আবার কিসের সমস্যা থাকবে বুঝতেছি না তো। আর আপনার সমস্যা কি? আপনি এভাবে কথা বলতেছেন কিসের জন্য? আমার সমস্যা কি মানে? আপনার সমস্যা কি সেটা বলেন। এখন বলুন তো, আপনি আমার সাথে কথা বলতে আসেন না কিসের জন্য? আমি তো কাউকে চিনি না যে গিয়ে কথা বলবো। আর আপনার বোকা একটা ভাই আমাকে গতকালকে আপনাকে দেখিয়ে দিল যে আপনি ওনার ভাই। উনি আমাকে এমন ভাবে কথা বললেন যেন আপনি নাকি ভাল্লুক, আপনার সাথে কথা বলা যাবে না, কথা বললেই নাকি মান সম্মান থাকবে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার পক্ষ থেকে দুঃখিত, কারণ আমি কাজের চাপে ছিলাম। বিয়ে বাড়ি বলে একটা কথা, আর সকাল থেকে তো আপনাদেরকে দেখতেই পাচ্ছি না। তখন দেখলাম যে বাইরে গিয়েছিলেন, কখন এসেছেন সেটাও জানি না। আর আমি এদিকে কাজের চাপে ছিলাম, তাই হয়তো কথা বলতে পারিনি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন আমরা স্টেজের উপর দুজনে বসে আছি। আপনার কি একবারও মনে হয় না যে সেখানে গিয়ে কথা বলা উচিত? আপনি নিজের চোখে দেখতে পারতেছেন যে আমি কতটা চাপে আছি। সবাই সামলানো লাগতেছে, কার কি সমস্যা সেটা শুনতে হচ্ছে, তার জন্য হয়তো যেতে পারিনি। আপনার কি কোনো সমস্যা আছে আমাকে ভাবি হিসেবে মেনে নিতে, বা আমাকে কি আপনার ভাবি হিসেবে পছন্দ হয়নি নাকি? আপনার সাথে তো এখনো কথাই বললাম না, আর তাতে কি উত্তর দিয়ে দেব? আর যদি পছন্দ নাই হইতো তাহলে ভাইয়াকে তো আপনার সঙ্গে বিয়ে দিতাম না, তাই না? স্মার্ট আছো বলতেই হবে,
আর তোমাকে তুমি করে বলতেছি কারণ সম্বন্ধে তুমি আমার ছোট হবে, আর আমরা হয়তো সমবয়সী হব তার জন্য। আচ্ছা, এখন আপনি স্টেজের উপর চলে যান। ভাইয়া ওইখানে একা বসে আছে, জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এটা কি রকম দেখায় না? পরে বসে আমরা জমি আড্ডা দেবো। আমি তোমার ভাইয়ার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এসেছি, বুঝতে পারছো? এখন তুমি আমার হাতটা ধরবে আর সুন্দরভাবে আমাকে স্টেজের উপরে নিয়ে তোমার ভাইয়ার পাশে বসিয়ে রেখে আসবে। করতেই হবে, না করলে হয় না এমনটা। আর ওই দিকে দেখেন, একটু চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। আমি ওই দিকটা দেখেই কি সমস্যা হয়েছে নাকি। আর আপনি একটু কষ্ট করে, পরে তো সারা জীবন আমার অত্যাচার আপনাকে সহ্য করতে হবে। সেটা পরে দেখা যাবে, এখন যেটা বলতেছি সেটা করবে কিনা সেটা বলো। আচ্ছা, যেহেতু জেদ ধরেছেন, ছাড়বেন না ভালো করে জানি। আর আমার তো কিছু করার থাকলো না, তাই ধরেন হাত, নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। আপনার তো বোন বলতে কেউ নেই যে তাকে আমার করে নিয়ে নেব, কিন্তু আপনি যেহেতু এসেছেন তাতেই চলবে। পাকনামি করার চেষ্টা করবে না আমার সাথে, বুঝছো? আর আমার বোন আছে, সেটা তোমাকে বলা যাবে না, বললে সমস্যা হবে। আচ্ছা, বোন যেহেতু আছে আমি খুঁজে নেব, সমস্যা নেই। আর এখন চলেন, আপনাকে আমি স্টেজের উপর বসিয়ে রাখি আসি। তারপর কি আর করার, বাধ্য ছেলের মতো ভাবিকে আমি সুন্দরভাবে হাতটা ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আশেপাশে থেকে আমার বন্ধুরা তো হাততালি দিবে নাকি নাচবে, কি করবে, তারা দিশেহারা হয়ে গেছে। আমি সেদিকে কোনো পাত্তা না দিয়ে আমি আমার মতো যেতে লাগলাম। কারণ এখন যদি তাদেরকে পাত্তা দেই তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবে না, সব ডুবিয়ে দিবে। তাই তাদেরকে দেখেও না দেখার ভান করে আমি সোজা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর ভাবিকে নিয়ে স্টেজের উপর উঠে এলাম। আর ভাইয়া এসে তখন ভাবির হাত ধরে সুন্দরভাবে বরণ করে নিল। আর অন্য হাতটা ধরে আমি ভাবির হাতটা ছেড়ে দিতে চাইলাম, কিন্তু হাতটা আমার ধরে রাখলো ভাবি। আমি নিজের অজান্তেই চলে গেলাম তাদের সাথে। তারপর ভাইয়ার সাথে একটু কথা বলে সমস্যা হলো কিনা সেটা শুনে আসলাম। এই নাও তোমার বউ, আমি তোমার কাছে পৌঁছে দিলাম। আর তুমি কেমন মানুষ যে তোমার বউকে তুমি সামনে রাখতে পারো না? আমি তো ঠিকই সামনে রাখতেছিলাম, কিন্তু আমার বউ যে এত দেবর পাগলা সেটা আমি জানতাম না। আমাকে ছেড়ে তার দেবরের কাছে চলে গেল, এটাতে আমার কি করার? আচ্ছা হয়েছে, তোমার আর ন্যাকামি আমি দেখতে চাচ্ছি না। তোমাকে তো আমি পরে দেখে নেবো, এখন ভাবির সামনে কিছু বলতেছি না। পরে তোমাকে একা পাই আগে, তারপর দেখো। যা বলার আছে তোর ভাবির সামনে বলতে পারিস, সমস্যা নেই। আর আমি তো তোর ভাবিকে সবকিছু স্বাধীনতা দিয়ে দিয়েছি, আর তার যা ইচ্ছা তাই করবে, সমস্যা নেই। বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা, এখন তাহলে আমি যাই। ওই দিকটা দেখি একটু গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে মনে হয়, একটু পর গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে। এখানে বসে থাক আমার সাথে, সমস্যা নাই তো, কোনো গ্যাঞ্জাম হবে না। তোর বন্ধুগুলো আছে না, তাদেরকে একটু বলে দে। আর তুই এখন একটু আমার সাথে থাক, 2 দিন ধরে তোকে কাছে পাচ্ছি না। এখন আবার আমাকে কাছে রেখে লাভ কি? এখন তো তুমি তোমার বউকে পেয়ে গিয়েছো, আর আমার কথা মনে রাখবে কিসের জন্য? তুমি থাকো, আমি কাজটা বা আমার দায়িত্বটা পালন করা শেষ করি, পরে সব নিয়ে কথা হবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই কিন্তু তোর রাগ বা ক্ষোভ আমার উপর এখনো ধরে আছিস। প্লিজ অন্তত আজকের এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দে তুই, কারণ আমি নিজেও জানি না কিভাবে 2টা দিন কেটে গেল। এতটা ব্যস্ত ছিলাম আমি। তুই যখন বিয়ে করবি তখন বুঝতে পারবি। আরে ভাইয়া, পাগল হয়ে গেছো? আমি তো শুধু মজা করতেছিলাম, আর তুমি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিয়েছো বিষয়টা। আর আমি তোমার উপর রাগ করে থাকতে পারি, তুমি বলো? আমি তো সেটা ভালো করে জানি, কিন্তু একটা জিনিস আমি খুব মিস করব। আর তোর সাথে হয়তো সেইভাবে রাতে দুষ্টমিটা করা হবে না। সমস্যা নেই। আর যখন দুষ্টুমি করার ইচ্ছা হবে তুমি শুধু আমাকে মেসেঞ্জারে একটু নক দিবা, সমস্যা নেই, আমরা আমাদের জায়গায় চলে যাব। সেটার কথা মনে রাখলেই হলো। এখন যা, তাহলে তুই তোর দায়িত্বটা পালন কর, আর এদিকে সবাই সবার কাজটা শেষ করি। আমি দেখি ফ্রি হতে পারলে তোর কাছে চলে আসবো। আরে ভাইয়া, তুমি কি যে বলো না, বুঝতে পারতেছি না। আজকে তোমার শ্বশুরবাড়ি থেকে কত অতিথি এসেছে, তাদেরকে একটু সময় দাও। যা তাহলে। আর এদিকটা একটু আমি দেখতেছি কি না কি হয় না হয়, আমি সবার সাথে কথা বলে দিচ্ছি। আর একটা বিষয় তোর সাথে ক্লিয়ার করার বাকি আছে। আচ্ছা, আমি এখন গেলাম, আর যা কথা আছে আমি পরে শুনে নেবো। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন যাচ্ছি, পরে এসে কথা বলবো এখন। আরে কোথায় যাচ্ছ তুমি? বুঝতে পারতেছি না তো। তুমি এখানে বসে থাকো, কোথাও যেতে হবে না তোমাকে। আমি দুঃখিত, এখন থাকতে পারতেছি না ভাবি, আমি তার জন্য খুবই দুঃখিত। কিন্তু আমার জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য আপনি রেডি থাকেন কালকে থেকে, কারণ আজকে একটু ব্যস্ত আছি তাই কিছু বলতে পারতেছি না। সেটা বললে তো হবে না। তুমি নাকি আমার বোনকে দেখবে, তাহলে এখন চলে যাচ্ছ কোথায়? আপনার বোনকে আমি অলরেডি খুঁজে পেয়েছি, আর দেখিয়ে দিতে হবে না। এখন তো তাকে একটু জ্বালাতন করতে হবে, তাই না? দেখো, এটা কিন্তু মোটেও ঠিক হবে না। তুমি আমার বোনকে যদি কোনো কিছু বলেছো, আমার কাছে যদি নালিশ আসে, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে। সেটা না হয় পরে দেখা যাবে আমার অবস্থা খারাপ আছে নাকি আপনার বোনের অবস্থা খারাপ আছে, সেটা একটু পরেই বুঝতে পারবেন। আর আপনি তো কিছুই করতে পারবেন না, কারণ আপনার একটা ফর্মালিটি মেনটেন করতে হবে, তাই না? তুমি আবার ভুলে যেও না যে আমার স্বামী আমাকে স্বাধীনতা দিয়েছে, আর তোমাকে যে আমি তখন কি করব ভেবে দেখো।
আর আপনিও এটা ভুলে যাবেন না যে আপনার স্বামীকে এখনো আমি স্বাধীনতা দান করিনি, তাই আপনার কথা তাকে একটু চলতে হবে। তাতে আমার কি হয়েছে? কিন্তু আমি তো কারো কথার ধার ধারি না। আমি আমার মতো চলবো, আর আমার শাশুড়ি আম্মা জানতো আমার সাথেই আছে। সেটা পরে দেখা যাবে কে কার সাথে আছে আর কে কার সাথে নেই। এখন দলভারি করা বাদ দেন, আপাতত আমি যাচ্ছি। সেটা তো দেখাই যাবে, কিন্তু আজকে আমিও তোমাকে এই কিছু বলতে পারছি না, কারণ আমি আজকে নতুন বউ এই বাড়ি, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। যাও, পরে তোমাকে দেখে নেব। তারপর আমি স্টেজ থেকে নেমে সোজা আমার বন্ধুদের কাছে চলে আসলাম। আর তারা তো আমাকে দেখে মনে হচ্ছে যে সোনার চামচ পেয়ে গিয়েছে। সবাই মুখে মুখে যেটা পারতেছে সেটাই বলে দিচ্ছে। আমি কিছুই বলতে পারতেছি না, শুধু শুনে যাচ্ছি। যেটা বলবো সেটা নিয়ে এখন তারা মজা করবে, তাই চুপ করে আছি। আমার যখন সময় আসবে আমিও সবাইকে বলে নেব, কিন্তু এখন কিছু বলতে পারতেছি না। মুখে কষ্টে লাগিয়ে সবাই সবার মতো দায়িত্ব বুঝিয়ে নিলাম, আর আমি আমার দায়িত্বের মতো কাজ করতে লাগলাম। আপনার ভাই সত্যিই অনেক ভালো মনের মানুষ, কথা বলে যেটা বুঝতে পারলাম। কিন্তু আমি এত বকবক করতেছি কিভাবে? আমি তো এর আগে এত কথা বলতে পারতাম না। এখন থেকে দেখবে আরো এ থেকে অনেক ভালো ভালো কথা বলতে পারবে, না সবার সাথে অনেক হাসি খুশি থাকতে পারবে। কারণ এতদিন ছিল তুমি পরাধীন, এখন তুমি স্বাধীন। কারণ আমি চাচ্ছি না তুমি তোমার পরাধীনতাকে সারা জীবন বই নিয়ে বেড়াও। ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। পাগলি মেয়ে কোথাকার, আমি তো আমার দায়িত্বটা শুধু পালন করতেছি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, স্বাধীনতা দিয়েছি কিন্তু সেই জন্য যে তুমি বাড়ির মান সম্মান রাখবে না, সেই বিষয়টা একটু মাথায় রাখবে, তাহলে চলবে। আমাকে স্বাধীনতা দান করার জন্য। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন, আমার দ্বারা এরকম কোনো কিছু হবে না। আমার যেহেতু একটা বিয়ে হয়ে গিয়েছে, আমি সেই বিয়েটা সারা জীবন মনের ভেতরে গেঁথে রাখতে চাই। অনেক কথা হয়েছে, এখন চলো সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও আমাকে, আর আমি তোমাকে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেটাই তো, আমি আবার বোকার মতো আপনার সাথে বকবক করেই যাচ্ছি। এখন চলেন, আর এখানে বসে থেকে লাভ নেই রোবটের মতো। এখন একটু আত্মীয় স্বজনদের সাথে কথা বলে আসি। চলো তাহলে। আর তুমি তো এখন মনে হয় ভালো করে হাঁটতে পারবে না, এত ভারী জামা কাপড় পরে তুমি কি চেঞ্জ করতে যাচ্ছ এখন? না, আমি ঠিক আছি। যখন আমার খারাপ লাগবে তখন আপনাকে বলবো, আর গিয়ে পাল্টে নেব। এখন চলেন, সবার সাথে কথা বলি গিয়ে। চলো তাহলে, তোমার যেটা খুশি সেটাই হবে। এখন আর কথা হচ্ছে, যখনই খারাপ লাগবে বা যেটা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, না হলে আমার আম্মু আছে তাকে জানিয়ে দেবে। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এবার চলেন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তারপর আশিক আর আমি স্টেজ থেকে নেমে সোজা আমার বাসার লোকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গিয়ে আমার আম্মু আব্বুর সাথে প্রথমে পরিচয় করিয়ে দিলাম, তারপর আমার দাদা দাদি, তারপর আমার ভাই বোন যতগুলো আছে সবার সাথে, তারপর আমার নানা নানি পরিবারের সদস্য সবার সাথে পরিচয় করিয়ে দিলাম আশিকের। আশিক সবার সাথে পরিচিত হয়ে নিল, আর পরিচয় হওয়া শেষ করে সবার সাথে বিদায় নিয়ে আমাকে নিয়ে তার পরিবারের সদস্যের কাছে চলে গেল। সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ করে দিয়ে আশিক সবার কাছ থেকে বিদায় নিল। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার আমাদের রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম, কারণ মাথা ব্যথা করতেছে দুজনেরই, অনেক ক্লান্ত। তার জন্য এখন আর বাইরে থাকতে ইচ্ছে করতেছে না। আপনার বাড়ির লোকগুলো অনেক সুন্দর, কত সহজে আমাকে সবাই মেয়ের মর্যাদা দিয়ে বরণ করে নিল, তাই না? আমি আমার বাড়ির লোকের কথা কি বলবো, তাদেরকে তো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, তাই তাদের ভালো মন্দগুলো আমি হয়তো তুলনা করতে পারি না। সেটা ঠিক বলেছেন, কারণ নিজের বাড়ির লোকের তুলনা করা অসম্ভব হবে, কারণ ছোটবেলা থেকে তাদের থেকে মেলামেশা করা হয় তার জন্য। তাহলে এখন হয়তো সবাই চলে যাবে, আর বাসার গ্যাঞ্জামটা অনেক কমে যাবে। মাথা প্রচুর ধরেছে, ব্যথা করতেছে প্রচুর। সেটাই ভাবতেছি, কখন যে সবাই চলে যাবে সেই টেনশনে আছি, কারণ মাথা আমার প্রচুর ব্যথা করতেছে, একটু কমানো উচিত। কিন্তু এখন তো ঘুমানো যাবে না, কখন কে ডাকে। তোমার কি খুব খারাপ লাগতেছে? এখন আমার সাথে যাবে, দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনি কি আবার আমাকে বাসার বাইরে নিয়ে যাবেন? এটা করবেন না প্লিজ, কারণ যদি কেউ জেনে যায় মান সম্মান বলতে কিছুই থাকবে না। বাসার বাইরে যাব কিসের জন্য? বাসার ভেতরেই আছি, চলো আমার সাথে, দেখবে যে জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা চলেন তাহলে তাড়াতাড়ি। এখনো এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? কোথায় চলেন, আমার জায়গাটা দেখতে ইচ্ছে করতেছে। আচ্ছা বলো তো, আগে এখানে বসে থেকে যদি বলো জায়গা দেখতে ইচ্ছে করতেছে, তাহলে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? আর তুমি যদি অনুমতি দাও তাহলে কোলে করে নিয়ে যেতে পারি। আমি হেঁটেই যেতে পারবো, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আর আমাকে কোলে নিতে পারবেন, আপনি ফেলে দিবেন।
এখন চলো তাড়াতাড়ি। এসব নিয়ে আর কথা বাড়াবাড়ি করতে চাই না। কথা বাড়ালে অনেক কথা হয়ে যাবে, তাই তোমার মাথা ব্যথা আরো বেশি হয়ে যাবে। লোকটা কত ভালো, আমার সাথে চাইলে এখন ঝগড়া করতে পারতো, কারণটা আমি তেরামে কথা বলেছি। আর লোকটা চাইলে কিন্তু আমাকে কিছু শুনিয়ে দিতে পারতো, কিন্তু লোকটা সবকিছু ইগনোর করে চলে গেল আর সম্পর্কটা ভালো রাখার জন্য হাসি মুখে সবকিছু বরণ করে নিল। লোকটা যে এত ভালো আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু আমি কেন যে তাকে ভালো মতো বিশ্বাস করতে পারতেছি না, আর কেন তাকে মনের মতো করে নিতে পারতেছি না আমি জানি না। হয়তো সময় লাগবে, কিন্তু একদিন না একদিন হয়ে যাবে। কি হলো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? চলো, নাকি যাবে না এখন? কোনটা? আমি কি একেবারের জন্য বলেছি? আচ্ছা, আমি দেখি আপনার শক্তি কতটুকু, আপনি আমাকে কোলে করে নিয়ে যাবেন এখন। না, এখন পারবো না। যদি ফেলে দেই তাহলে আমার জন্য তুমি ব্যথা পাবে। পরে কোনো একদিন নিয়ে যাব। আমি এখন বলেছি তো এখন নিয়ে যাবেন, আর আপনিও, আমি এখন বলেছি তো এখন নিয়ে যাবেন, আর আপনিও তো চাইলেন যে আমি অনুমতি দিলে আপনি নিয়ে যেতে পারবেন। তাহলে এখন অনুমতি দিচ্ছি, সমস্যা কোথায় আমাকে নিয়ে যেতে? এখন এসব বাহানা না ধরলেই ভালো হয়। এখন যদি আমরা চলে যাই সেই জায়গাতে তাহলে ভালো হবে। আর একটু পরে গেলে জায়গাটা ভালো দেখাবে না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি যেহেতু একবার বলেছি আপনি আমাকে কোলে করে নিয়ে যাবেন, সেহেতু আপনি আমাকে কোলে করে নিয়ে যাবেন। আমি এখন হেঁটে যেতে পারবো না। আমি ইচ্ছাকৃতভাবে এরকম বাহানা ধরে বসলাম, কারণ লোকটা আমার কথাতে একটু হলেও আঘাত পেয়েছে। আমি চাই না লোকটা আমার জন্য মন খারাপ করে থাকুক আমার সাথে, মানে হাসি খুশি ভাবে কথা বলতে না পারুক। তার জন্য আমি এরকম একটা ব্যবস্থা করলাম, আর তিনি তো তার জন্য আমি এরকম একটা ব্যবস্থা করলাম, আর তিনি তো আমার বিয়ে করার স্বামী, অন্য কেউ না। তাহলে আর কোলে উঠতে আমার সমস্যা কি? আমাকে তো স্পর্শ করার অধিকার তার আছে, আমি যতই বলি না কেন। একদিন তো উনি আমাকে গভীর ভাবে পর্যন্ত স্পর্শ করবে, সেদিন কি করব? তার থেকে এখন থেকে একটু করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপর লোকটা আমাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। দেখলাম যে ছাদের দিকে যাচ্ছে। আমি বুঝলাম না ছাদে কি এমন আছে আর তার জন্য আমাকে এত জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, তাও আবার কোলে করে নিয়ে যাচ্ছে। আমি চুপচাপ লোকটার গলা জড়িয়ে ধরে রইলাম। দেখলাম যে লোকটার একটু হলেও কষ্ট হচ্ছে, কারণ আমি তো একটা মানুষ, আর আমার তো একটু ওজন আছে, তাই না? তারপর দেখলাম লোকটা আমাকে ছাদে নিয়ে চলে আসলো, আর ছাদের এক সাইডে নিয়ে গেল, যে সাইডটা আমি দেখিনি। দেখলাম যে সেখানে দোলনা আছে, আর আর দেওয়ালের গায়ে সারিবদ্ধ করে ফুলের টব রাখা আছে। এত সুন্দর একটা দৃশ্য। আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? আর এটা তো আমি এতক্ষণ দেখিনি। আম্মু আমাকে নিয়ে এসেছিল, আমি বাহিরের টবগুলো দেখছি, আর এখন তো দেখতেছি এটা অসাধারণ একটা জায়গা। এইগুলো আমি আর আমার ছোট ভাই দুজন মিলে সাজিয়েছি, কারণ আমার বিকাল টাইমটা ছাদে এসে সময় কাটাই আর এখানে হালকা পাতলা খেলাধুলা করি, তার জন্য। আপনাদের বুদ্ধি আছে, তার তারিফ করতে হয়। এত সুন্দর করে একটা ছাদ ডেকোরেট করেছেন, যে কেউ আসলেই আপনার ছাদ দেখে পাগল হয়ে যাবে। কেন, আপনার কি ভালো লাগেনি? আপনার মুখে তো এখনো হাসি ফুটে উঠল না, তার মানে কি আপনার মন জয় করতে পারিনি আমার এই ছাদ? আমি কোনো কথা না বলে চুপচাপ লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। লোকটা আমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আমি লোকটাকে কোনো তোয়াক্কা না করে শক্ত করে লোকটাকে জড়িয়ে ধরে রাখলাম, কারণ এর আগে এরকম ভাবে স্বাধীনভাবে কথা বলা বা স্বাধীনভাবে চলাফেরা করা বা নিজের ইচ্ছা মতো কোনো কিছু করার একদম কখনো হয়ে ওঠেনি আমার জীবনে। এই লোকটা যে এত সুযোগ সুবিধা দেবে আমাকে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি এতদিন পরাধীন ছিলাম আর ভাবতাম আমার জীবনে একজন তো আসবে, সে যদি আমাকে আবার চার দেয়ালের মাঝে বন্দি করে রাখে তাহলে তো আমার জীবনটা চার দেয়ালের মাঝেই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে ভালো কিছু রেখেছিল, যার জন্য এরকম একটা ভালো মানুষ আমি পেয়ে গেছি। আর কোনো কথা বললাম না, চুপচাপ ভালো করে তাকে জড়িয়ে ধরে রইলাম। লোকটা সংকোচ বোধ করতেছে। এখন লোকটা আমাকে জড়িয়ে ধরবে কি না, আমাকে জড়িয়ে ধরলে আমি কিরকম রিয়েক্ট করব, বা তাকে হাত দেখে কোনো কিছু বলবো নাকি, সেই সংকোচ কাজ করতেছিল লোকটার। তাই লোকটা আমাকে স্পর্শ করতেছেন না এখন পর্যন্ত। এখন যদি আপনি আমাকে জড়িয়ে ধরেন তাহলে কিন্তু আমি কোনো কিছু বলবো না, আর আমি চাচ্ছি এখন আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবেন। আমার অনুমতি পাওয়ার সাথে সাথে লোকটা আর এক সেকেন্ডও দেরি করলো না, আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, কিন্তু লোকটার হৃদয়ের স্পন্দন ঠিক মতো শুনতে পারতেছি। আর হৃদয়ের স্পন্দন এত দ্রুত চলতেছিল যে আমি কি বলবো,
আমি তার হৃদয়ের স্পন্দন শুনতে ব্যস্ত হয়ে গেলাম। লোকটা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। কেন জানি আমার শ্বাসকষ্ট হচ্ছে না। অন্য কেউ যদি আমাকে এইভাবে জড়িয়ে ধরে তাহলে আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার আম্মু যদি আমাকে এইভাবে জড়িয়ে ধরে তাহলে আমি নিঃশ্বাস নিতে পারি না। এই যে ম্যাডাম, শুনছেন কি আমার কথা? আপনাকে বলতেছি, আর আপনি তখন আমার টাকা না দিয়ে চলে গিয়েছিলেন কিসের জন্য? তোর মতো ছোট লোক আবার এসেছে আমার সামনে, তোকে তো এবার আমি খুন করে ফেলবো। আমি এক্ষুনি আমার জিজুকে ডাকতেছি। আর রাগের রানী, এত রাগ দেখি লাভ কি বলেন তো? একটু মিষ্টি এসে কথা বলবেন, তাতে তো আমার মনটা শান্তি হয়ে যাবে। বলতেছি না আপনি আমার সাথে এখন কথা বলবেন না, এখান থেকে চলে যান। আর আপনি কেন এসেছেন আমার সাথে কথা বলতে? বুঝলাম না আপনি এত সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন কেন ঘটনাটা। আমি একটু মজা করেছিলাম আপনার জিজুর সাথে আর আপনার সাথে। আর আপনাকে চাপাবাজি করতে হবে না, আপনি এখন এখান থেকে চলে যাবেন, এটাই হচ্ছে কথা। কারণ আপনার সাথে কথা বলতে আমি চাই না। বুঝতেছি না আপনি এত রাগ দেখাচ্ছেন কিসের জন্য? এত রাগ দেখানোর কি আছে এখানে? বুঝলাম না তো আমি। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি এখান থেকে চলে যাচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা। না হলে কিন্তু আমি আমার জিজুকে ডাকতে বাধ্য হব। ভালোভাবে কথা বলতেছি তাই মনে হচ্ছে আপনার কাছে যাচ্ছে না। তখন উল্টাপাল্টা কোনো কাজ করব, তখন দেখবেন যে যেটা বলবো সেটাই ভালো লাগবে। আর আশেপাশে কিন্তু কেউ নেই আমরা ছাড়া। দেখেন, এরকম কোনো কিছু করবেন না, তাহলে আমি কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিব। আর আপনাকে তখন সবাই এসে গণহারে দৌড়ানি দিবে। আমি তো দেখলাম যে আমার আশেপাশে আমার কাজিনরা ছিল, কিন্তু তারা কই আমি বুঝতে পারতেছি না। আমাকে এখানে একা রেখে আমাকে ধোকা দিয়ে তারা চলে গেল কোথায়? সবাই আমার সাথে এরকম করবে আমি বুঝতে পারিনি। এরকম একটা সিচুয়েশনের মাঝে তারা আমাকে কিভাবে একা রেখে চলে যায়? আর এই বজ্জাত ছেলেটা আমার সাথে এইভাবে কথা বলতেছে কিসের জন্য? আমি তো তার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু বজ্জাত ছেলেটা আমার কোনো কথাই কানে নিচ্ছে না। ব্যাপার কি? ছেলেটা কি আমার সাথে খারাপ কিছু করবে না তো? আমার কি এখন দৌড়ানো উচিত? দেখো, এত চিন্তা করে লাভ নেই। যদি তুমি ভাবো এখান থেকে দৌড়ে পালিয়ে যাবে, সেটা ভুল। কারণ তুমি এখন কিছুই চেনো না, কোথায় আটকে পড়বে তখন কিন্তু কষ্টদায়ক যন্ত্রণা হবে। প্লিজ, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখন যেটা বলবো সেটাই সুন্দরভাবে পালন করো, তাহলে হয়তো তোমার কোনো কিছু করবো না। একটু ঘাড়তেরামি করো। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আপনি আমার কোনো সর্বনাশ করবেন না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিবেন, প্রমিস করেন। আচ্ছা, প্রমিস করলাম, কিন্তু আমি যা যা জিজ্ঞেস করবো সঠিক উত্তর দিতে হবে। তা না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করা শুরু করে দেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই বাড়িতে যে নতুন বউ আসলো তার কি হন আপনি? আর ছোট বোন নাকি মামাতো বোন নাকি কেমন বোন, সেটা এখন আমাকে বলবেন। আমি তার চাচাতো ছোট বোন, আর সে আমার নিজের চাচাতো বোন। আমরা দুইজন 2 বছরের ছোট বড়। সে আমার 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট। এবার আমি ক্লাস 10-এ পড়ি। কি হলো, আপনি কি আমাকে এভাবে চেপে ধরে মেরে ফেলতে চাচ্ছেন নাকি শ্বাসকষ্ট দিয়ে? আমার কথা শুনে আশিক হতভম্ব হয়ে গেল। হয়তো সে আশা করেনি যে সে নিজের অজান্তে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরবে। হয়তো এমনিতেই ভেবেছিল যে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু এদিকে আমার শ্বাসকষ্ট হচ্ছে সেটা হয়তো সে জানে না। তাই তো হয়তো এরকম হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে। আমিও কিছু না বলে লজ্জা পেয়ে একটু নিচের দিকে তাকিয়ে রইলাম। আসলে আমি বুঝতে পারিনি যে জড়িয়ে ধরার কারণে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এভাবে জড়িয়ে ধরতাম না। এটা কোনো সমস্যা না আমার, কিন্তু একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তার জন্য বললাম। আর তুমি আমাকে ছেড়ে দিলে কিসের জন্য? আচ্ছা, এখন ছেড়ে দিলাম, তার কারণ হচ্ছে আমরা নিচে যাব, তার জন্য ছেড়ে দিলাম। আর এখন আমাদের নিচে যাওয়া উচিত। এখন যেতে ইচ্ছা করতেছে না, দেখতে পারতেছেন না আবহাওয়াটা কত সুন্দর? এখন না গেলে হয় না? আমি তো জানি এখন আবহাওয়াটা অনেক সুন্দর, কিন্তু এখন যেতে হবে, কারণ প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মেহমানরা হয়তো বেরিয়ে পড়বে, এরকম এক অবস্থা হয়েছে। আমরা এখন গিয়ে তাদেরকে বিদায় দিয়ে তারপর রাত্রে আবার উঠবো। আচ্ছা চলেন তাহলে। এখন হয়তো আমার বাসার মেহমানরা চলে যাবে, তাদের সাথে একটু সাক্ষাৎ করে নিতে হবে। কতদিন পর যে তাদের সাথে দেখা হবে নিজেও তো জানি না। যখন তোমার ওই কথাগুলো মনে পড়বে বা কারোর সাথে দেখা করতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি নিয়ে যাব, সমস্যা নাই। আপনি এত ভালো মানুষ কেন বলুন তো? আর আমার সব কিছুতে এত সাপোর্ট দিচ্ছেন, ব্যাপার কি? একজন স্বামী হিসেবে যেটা আমার কর্তব্য, তোমার সাথে যা করা উচিত আমি সেটাই করতেছি। এর থেকে অতিরিক্ত কোনো কিছু করতেছি না। আমি একজন আদর্শ স্বামী হতে চাই। হয়েছে, এখন আর ন্যাকামি করতে হবে না। এখন চলেন নিচে যাই, না হলে আবার সমস্যা হয়ে দাঁড়াবে। আর আপনার গুণধর ভাই যে কি করলো! এখানে আবার আমার ভাইকে টেনে নিয়ে আসতেছে কিসের জন্য? আমার ভাইকে
আমার ভাইয়ার জায়গায় থাকতে দাও না। আপনি সেটা মোটেও বুঝতে পারবেন না, আর আপনার বোঝার ক্ষমতা এখন পর্যন্ত হয়নি। আপনি এসব নিয়ে কথা বলবেন না। এখন চলেন, আমাকে কোলে করে নিয়ে যাবেন, আবার আনবেন। আবার কোলে করে নিয়ে যেতে হবে আপনাকে আমি এখন? আমার কথা শুনে আশিক মনে হয় আকাশ থেকে পড়লো, এরকম একটা মনোভাব করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম না এভাবে অবাক হওয়ার কি আছে। আমি কোনো কিছু না বলা আশিকের চোখের দিকে তাকিয়ে রইলাম, আর আশিক আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না আশিক এভাবে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কেন। আমি চুপচাপ আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বুঝতে পারতেছি না আমার এরকম হচ্ছে কেন। আমি তো বুঝতে পারতেছি না আমি এরকম হয়ে যাচ্ছি কেন। আশিক কোনো কথা না বলে দুষ্টুমি একটা চাহনি দিয়ে আমাকে কোলে তুলে নিল আর আমার পেটে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আশিকের হাসির মতলবটা এখন বুঝতে পারলাম। আমি চিমটি কাটতে লাগলাম, কিন্তু আশিক সেদিকে তোয়াক্কা না করে সেম ভাবে ধরে আছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ সেখানে স্থির হয়ে রইলাম। চুপচাপ আশিক আমাকে নিচে নিয়ে আসলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার লজ্জা লাগছে, কারণ আমি ভেবেছিলাম হয়তো নামিয়ে দিবে, কিন্তু সেটা না দিয়ে সবার সামনে নিয়ে এসে নামিয়ে দিল। তারপর আমার দেবরজি আমার দিকে তাকিয়ে একটু চোখ মেরে দিল। তার মানে সে আমার বোনের সাথে কোনো কিছু গন্ডগোল করেছে, এটাই বোঝাচ্ছে আমাকে। কিন্তু আমি এখন কিছু বলতে পারতেছি না। এখন তাকে শায়েস্তা করতে পারবো না। আগে মেহমানরা চলে যাক, তারপর তাকে শায়েস্তা করব। আমি তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলাম, সে যেন আর কখনো আমার বোনের পাশে না যায় সেজন্য। কিন্তু সে হেসে উড়িয়ে দিল। আমার প্রচুর মেজাজ গরম হচ্ছে। আমার বোন কিছু বুঝি না এসব বিষয়। কি করতেছো এসব? তুমি বুঝতেছি না কি করতেছো এসব, তুমি বুঝতেছি না। আর তোমাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? সবার সাথে কথা বলা শেষ করো। কই, আমি তো ঠিক আছি। আর হ্যাঁ, সবার সাথে তো কথা বলতেছি। আর তুমি কি করতেছো? তুমি যাও গিয়ে তোমার মেহমানদের সাথে। আরে না, আমার সাথে আসো, আগে আমার বাসার মেহমানদেরকে বিদায় দিয়ে আসি। আমি সেটাই তো বলতে চাচ্ছি, কিন্তু তুমি এভাবে ওইদিকে তাকিয়ে কি দেখতেছো বুঝতেছি না। এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি। হয়েছে, এখন আর এসব নিয়ে চিল্লাচিল্লি করতে হবে না। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো এখন। এখন কি তুমি আমার সাথে ঝগড়া করবে নাকি? বুঝতে পারতেছি না, এত ঝগড়া করার মুড আসে কোথা থেকে তোমার? হয়েছে, এখনো ঝগড়া করতে পারবো না। চলো তো, এখন মাথা ব্যথা করতেছে। এমনিতেই এত গ্যাঞ্জাম শুনতে ইচ্ছে করে না। আমার মনে হয় শুনতে ইচ্ছা করে, তুমি যেভাবে বলতেছো। এখন চলো সবাইকে বিদায় দিয়ে আসি, পরিবেশটা শান্ত শিষ্ট করে নেই আগে। আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি সব সময় মেয়ে মানুষদের মতো সব সময় আমার সাথে ঝগড়া করো কিসের জন্য? এবার তুমি যাবে নাকি যাবে না সেটা বলো। আমি গেলাম তাহলে, তুমি থাকো। তারপর আশিক আমার সাথে কোনো কথা বললো না। সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আর আশিক কেমন জানি একটু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাই আর কোনো কথা হলো না। এখন যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আরো ঝামেলা হবে। আশিককে দেখে বোঝা যাচ্ছে আমি আশিকের সাথে এমনিতেই মজা করি, সেটা ঠিক আছে, কিন্তু সব সময় তো একটা মানুষের মুড এক থাকে না। তাই চুপ হয়ে গেলাম। আশিককে আমার সঙ্গে করে নিয়ে আমার যত মেহমান ছিল সবাইকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম। তারপর আশিক আমার হাত ধরে সবার সামনে নিয়ে গিয়ে আমাকে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে দিলাম। তারপর আমি আমার শাশুড়ি মায়ের কাছে চলে আসলাম। আমার শাশুড়ি মার সাথে কথা বললাম। আমার শাশুড়ি মা আমাকে দেখতেই বুঝতে পারছেন আমি আজকে অনেক ক্লান্ত, আর তার ছেলেও অনেক ক্লান্ত। তারপর তিনি আমাদের দুজনকে বলল যে রুমে গিয়ে রেস্ট করতে। আর কে কি বলে সেটা দেখার সময় নাই, কারণ আমাদের নাকি অনেক ক্লান্ত লাগতেছে বাহির থেকে দেখতেও। তাই তিনি আমাদেরকে রুমে যেতে বলল। আমরা দুজনে কোনো কথা বললাম না সেখানে। তারপর চুপচাপ দুজনেই রুমের ভেতরে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগতেছে। আশিক এসে রুমের বিছানায় উপর শুয়ে পড়লো, আর আমিও তার পাশে শুয়ে পড়লাম। রাগী রাজকন্যা, আপনার এত দেমাগ কেন? আমার সাথে কথা বলা যায় না? আপনার মতো কাজের ছেলের সাথে আমি কোনো কথা বলিনি। আপনাকে আমার সামনে দেখতে চাচ্ছি না, আর আপনি চলে যাবেন। একটু আগে কি করেছিলাম আপনার সাথে মনে নেই? এখন আবার আমাকে দেখে দেমাগ দেখাচ্ছেন? দেখেন, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, তারপরও কেন আপনি আমার সাথে এরকম করতেছেন বিষয়টা বুঝতেছি না। আপনার বোন কেমন একটু বলবেন আমাকে? একটু জানা দরকার ছিল আমার। আমি বাড়ির কাজের লোক, একটু জানা দরকার ছিল, তাই না? আপনাকে জানতে হবে না, আমার বোন যেমন তেমন থাকবে।
আর আপনি যেহেতু বাড়ির কাজের লোক, আস্তে আস্তে জানতে পারবেন আমার বোন কেমন। সেটা তো পরে দেখতে পারতেছি, কিন্তু আপনি এত রাগী সেজন্য আপনাকে তো দেখে মনে হয় না আপনার ভিতর এত রাগ আছে। আপনার তো এত কথা শোনার দরকার নেই, আর আমি যেটা বলতেছি সেটাই হবে। আপনি আমার সঙ্গে কখনো আসবেন না, এটা মেনে চলুন সব সময়। আমি কখনো কারো কথা শুনে চলতে পারি না, আমি আমার মতো চলতে থাকি। আর আপনার কথা শুনতে যাবো কিসের জন্য? আমি এত কিছু শুনতে চাচ্ছি না, আপনাকে যেটা বলেছি সেটাই করবেন। আর আপনি কখনো আমার সামনে আসার চেষ্টা করবেন না, বা আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আমিও পছন্দ করি না এইসব। আপনি পছন্দ না করেন তাতে আমার কি হয়েছে? আমার যেটা পছন্দ হয় আমি সেটাই করি, আর আপনার যা পছন্দ হয় না সেটা আপনি করবেন না, তার থেকে বিরত থাকবেন। আচ্ছা, আপনি এরকম কেন বুঝতে পারতেছি না। আমি আপনার সাথে কথা বলছি কেন এটাও তো আমি বুঝতে পারছি না। আমি এখন চলে যাচ্ছি, আর আপনি আমার সাথে আসবেন না। আচ্ছা তাই নাকি? আমি যদি অন্য একটা ব্যবস্থা গ্রহণ করি তাহলে হয়তো আপনি আমার সাথে কথা বলবেন, তাই না? আরে মাথা মোটা গরম করবে না, মাথা মোটা কোথাকার। আপনি আমার সাথে কথা বলবেন কিসের জন্য? আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে তাই কথা বলবো, আর আপনার যদি সমস্যা হয় সেটা আপনার সমস্যা, একান্তই আমার না। দেখেন, আমি যেমন ভালো মেয়ে তেমন আমার খারাপ ব্যবহার আছে, আর আমি চাই না সেটা আপনাকে দেখাতে বিয়ে বাড়িতে। আর যেহেতু বোনের বিয়ে, তাই আমি আপনাকে কিছু বলতেছি না, মান সম্মান রক্ষার খাতিরে। আপনি চাইলে সবকিছু করতে পারেন, সমস্যা নেই, আমি আপনাকে কিছু বলবো না। আপনার যত রাগ আছে, যত অভিমান আছে, সবকিছু আমাকে দেখাতে পারেন। আপনি কে? আপনাকে আমি এসব দেখাতে যাব? কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন, আমাকে জ্বালাতন করার প্রচেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমার রাগী মেয়েকে একদম ভালোই লাগে, কারণ তাদেরকে জ্বালাতন করতে আমার অনেক ভালো লাগে। আমার লাইফেও কোনো মেয়ে পাওয়া যায়নি বা পাত্তা দেয়নি, কিন্তু আপনাকে যেহেতু পাত্তা দিয়েছি এর একটা বিহিত করেই ছাড়বো। আপনি হাসালেন আমাকে। আপনি মেয়েদেরকেও পাত্তা দিতেন না। চেহারাটা আয়নায় নিজেকে একবার দেখেছেন ভালো মতো? আমি ভালো করে জানি আমি দেখতে ভালো না, তার জন্য আমি কোনো মেয়েকে পাত্তা দেই না, যাতে করে খারাপ ছেলের উপর নজর না দেয়। আপনার চাপাবাজি কি আপনি বন্ধ করবেন, আর আমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিবেন, নাকি আমি আমার আপুকে জানাতে বাধ্য হব? কেন আপনার আপুকে জানাতে যাবেন কিসের জন্য? আপনার জিজু কি হলো, তাকে জানাবেন না এবার? আপনার সাথে আমার কথা বলা ভুল হয়েছে, আমি এখন যাচ্ছি। আর আপনি দয়া করে আমার পিছনে আসবেন না, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হব, আর আপনাকে গণধোলাই খাওয়াতেও বাধ্য হব। তারপর আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসলাম সেখান থেকে, কারণ এখন বাড়াবাড়ি করা ঠিক হবে না। মেয়েটা হালকা পাতলা একটু পটিয়ে নিয়েছে, আর মেয়েটার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমি। তাই এখন সে আমাকে বারবার লক্ষ্য করবে আমি কোথায় যাই, কি করি না করি, তার জন্য এখন আর ডিস্টার্ব করা ঠিক হবে না। তাই আমি চুপচাপ সেরে আসলাম। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর বাসার ভিতর চলে গেল। তারপর আমি আর কোনো কিছু করলাম না, বা চুপচাপ মেয়েটাকে ফলো করতে লাগলাম। কিন্তু মেয়েটা আমাকে লক্ষ্য করলো, ভাইয়া আর ভাবি গেল কোথায়, দেখা যাচ্ছে না, তারা কোথায় চলে গেল। আবার হয়তো ক্লান্ত, তারা হয়তো রুমে চলে গিয়েছে। থাক, এখন আর এসব নিয়ে টেনশন করার কোনো কাজ না। আর ভাইয়া ভাবি হয়তো ফ্রেশ হচ্ছে, এখন পরে গিয়ে তাদের সাথে আড্ডা দেবো। চলো এখন একটু বাইরে যেতে হবে, অনেকক্ষণ থেকে রুমের ভিতরে আছি। এখন বাইরে গিয়ে দেখি কি অবস্থা, সবাই চলে গিয়েছে নাকি এখনো আছে। তুমি গিয়ে দেখে আসো, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমার এখন রেস্ট নেওয়া উচিত। তুমি যদি বাইরে যেতে চাও যেতে পারো, আমি এখন কোথাও যাচ্ছি না। দেখো বাইরে চলো, দেখবে তোমার ভালো লাগবে। এখন যদি সবসময় রুমের ভেতরে থাকো তাহলে একদম ভালো লাগবে না। তখন থেকে তো রুমের বাহিরেই আছে, তাই না? এখন রুমের ভেতরে থাকি, তারপর দেখি কি হয়। তেমন কোনো কিচ্ছু হবে না, কিন্তু তুমি এখন আমার সাথে বাইরে যাবে, দুজনে একসাথে বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি, দেখবে যে সবাই আমাদেরকে দেখবে আর আমাদের ভালো লাগবে। এখন বুঝতে পেরেছি আপনার মতলবটা কি। এতক্ষণ ন্যাকামি না করে বলতে পারতেন যে আপনার সাথে হাঁটতে হবে। খুঁজে নিয়েছো যখন, এখন চলো, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না এটা নিয়ে। আমি বুঝতে পেরেছি তো, এত ন্যাকামি করার কিছু নেই। একটু ওয়েট করেন, আমি বাথরুম থেকে এসে তারপর বাইরে যাচ্ছি। আপনি ততক্ষণ একটু বিছানার উপর বসে থাকেন। এখন মনে হচ্ছে সবাই চলে গিয়েছে, এখন আর সাজুগুজু করে লাভ কি, এমনিতেই চললেই হবে, সমস্যা নেই, আমি তো থাকবো, আর কেউ তো না। আপনাকে কে বলেছে আমি সাজুগুজু করার জন্য বাথরুমে যাচ্ছি? সব সময় এক লাইন বেশি বুঝলে যা হয় আর কি। মাথা গরম করাবেন না এখন, আপনি বাথরুমের বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। না, আমি এখানে ঠিক আছি, বিছানার উপর বসে আছি, তুমি যাও আর তাড়াতাড়ি চলে আসো। আর মাহিনের খবর একটু দেখে আসি, ছেলেটা কত কি করতেছে আমাদের জন্য। আর আপনি বলদের মতো আমার পেছনে পেছনে ঘুরতেছেন, তাই না? তাকে একটু সাহায্য করলেই তো হয়, তাই না? বিয়ে মনে হয় আপনি একাই করেছেন পৃথিবীতে, আর কেউ বিয়ে করেনি। হঠাৎ তুমি এরকম কথা বলেছো, আমি কিছু বুঝতেছি না তো। বিয়ে তো আমি একা করিনি,
আমার আগে কত মানুষ বিয়ে করেছে সেটা তো আমি জানি, তোমাকে বলতে হবে সেটা? সব সময় আপনি আমার পেছনে ঘুরঘুর না করে আপনার ভাইয়াকে একটু সাহায্য করলেই তো তারও একটু উপকার হইতো, তাই না? আর মাহিন এতক্ষণ একটু রিল্যাক্স হইতে পারতো, কিন্তু আপনি তো আমার পেছনে ঘুরঘুর করেন শুধু। দেখো, তোমাকে সময় দিয়ে এখন আমি দোষ করে ফেলেছি। মনে হচ্ছে যখন তোমাকে সময় দিতাম না তখন সবাই বলতো যে ছেলে বিয়ে করে বউকে সময় দেয় না, আর তুমিও বলতে যে আমাকে সময় দেয় না। তোমার পরিবার কত কি বলতো, নানা ধরনের কথা শুনতে হইতো, তাই না? এসব আপনার বাহানা, আমি বুঝতে পেরেছি তো। আর আপনি আমাকে বাহানা একদমই দেখাবেন না, বুঝছেন? বুঝতে পেরেছি, ভালো কথা। এখন তাড়াতাড়ি বাথরুম থেকে চলে আসো। এতক্ষণ কথা বলতেছো, এখন বাথরুমে যাওয়ার ইচ্ছা হচ্ছে না? আপনার লজ্জা করে না? আপনি সব সময় আমার সাথে এইভাবে ঝগড়া করে, আপনি কেমন মানুষ শুনি? আমি আসলে তোমার বিষয়টা বুঝতে পারলাম না। একটু তোমার সাথে কথা বললেই তুমি বলো ঝগড়া করি। লজ্জা করে না? মেয়ে মানুষদের মতো ঝগড়া করি? এসব কি আজে বাজে কথা বলো, বুঝি না আমি। আপনাকে কোনো কিছু বুঝতে হবে না, আপনার বেশি বুঝলে সমস্যা। এখন আমি যাচ্ছি, আর আপনি এখানে বসে থাকেন। আচ্ছা হইছে, আর কথা বলতে পারতেছি না তোমার সাথে। আমি হয়তো কয়েকদিন পর ঝগড়াটে হয়ে যাব তোমার সাথে থাকতে থাকতে। আমি ভালো করে জানি আপনি আমার উপর বিরক্ত হয়ে যাবেন। দেখেন কি করবেন, ডিসিশন আপনার। আমি এরকম মেনে নিতে পারলে পারেন, না পারলে নাই। আমি কি ওই বিষয়ে কোনো কিছু বলেছি? আর তুমি এত কথা বলো কিসের জন্য? যাও না প্লিজ, আর না। তারপর আমি আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি বাথরুমে চলে আসলাম। আবার বাথরুম থেকে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। এসে দেখি আশিক এখনো বিছানার উপর পা তুলে বসে আছে। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। নতুন বউ বলে কথা, এসব একটু এখন লক্ষ্য করতে হবে। তারপর আমি আশিকের কাছে গিয়ে তার হাতটা ধরলাম, ধরে বাইরে যেতে লাগলাম। আশিক আমাকে দেখে অবাকের উপরে অবাক হয়ে যাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। এতক্ষণ তো সে অনেক বকবক করতেছে আমার সাথে। আসলে আমি বুঝতে পারি না তার সাথে কথা বলতে ধরলে এত কথা মুখ দিয়ে কেমনে বেরিয়ে আসে, আমি নিজেও জানি না। এর আগে তো আমি এমন ছিলাম না, কিন্তু বিয়ে হবার পর কি হয়ে গেল এই মানুষটার সাথে থাকতে থাকতে আমি নিজেই বুঝতে পারতেছি না আমি এত কথা বলি কেমনে। আগে তো আমার মুখ থেকে এত কথা বের হয়নি। সেটা যাই হোক, এখন তো দেখছি বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে আছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হই হুল্লোড় নাই, একদম নীরব হয়ে আছে বাড়িটা। আর এত বড় বাড়ি এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। এতক্ষণ মানুষ ছিল, বিরক্ত লাগতেছিল, কিন্তু এখন তো একদম ভুতুরের মতো লাগতেছে। বাড়িটা নির্জন মনে হচ্ছে, জনমানব শূন্য। কিন্তু এই লোকটা আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে? বাড়িটা তো একদম খালি পড়ে আছে, এখন আবার আমাকে কোথায় নিয়ে যাবে? মতলব কি তার? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই সন্ধ্যার সময়? আর আপনাদের বাসায় এরকম এখন মানুষ নাই কেন? সবাই কোথায় চলে গেল? এখন মনে হয় সবাই অনেক ক্লান্ত, তার জন্য সবাই রেস্ট করার জন্য রুমের ভেতর শুয়ে আছে। একটু পরে সবাই বেরিয়ে আসবে, তখন দেখবে। এখন তাহলে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই সন্ধ্যার সময়? যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে বুঝতে পারতেছি না। আপনার মতলব কি? এত কথা বলো কিসের জন্য? যেটা করতেছি করতে দাও, আর তুমি আমার সাথে সাথে আসো, তাহলেই তো হয়। আজব কাহিনী। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা না বলে আপনি আবার উল্টাপাল্টা আমাকে রাগ দেখাচ্ছেন, ব্যাপার কি? আমি বুঝতে পারতেছি না আমি তোমাকে কখন রাগ দেখালাম। আমি তো স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলতেছি, তাই না? আমি বুঝতে পারি না আপনার সাথে কথা বলতে গেলেই আপনি ঝগড়া লাগিয়ে দেন কিসের জন্য, সেটাই তো বুঝতে পারি না আমি। আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলতেছেন না কেন? আমি বুঝতে পারতেছি না, আমি নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলে আসো। সমস্যা কি? গেলে তো দেখতে পারবে, তাই না? না গিয়ে কিভাবে তুমি আমাকে জিজ্ঞেস করো? আসো আমার সাথে, তারপর দেখতে পারবে। আচ্ছা হয়েছে, আর কথা বাড়াতে চাচ্ছি না। এখন যেখানে নিয়ে যাচ্ছেন নিয়ে চলেন আমাকে। আমি এই যে মুখে কষ্টেপ লাগিয়ে দিলাম, আর কোনো কথা বলবো না আপনার সাথে। আর আপনি এখন যদি আমাকে এই শহরের বাইরেও নিয়ে যান, আমি যাব। আর কোনো কথা বলতেছি না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে গন্তব্যস্থানে নিয়ে না যাচ্ছেন। আমি বুঝতে পারতেছি না আজকে আপনার কি হয়ে গেল। আপনার বাসার মেহমানরা চলে যাচ্ছে, আপনি যাচ্ছেন না কেন? সেটা আপনাকে বলতে হবে আমি যাচ্ছি না কিসের জন্য? আর এটা আমার জিজুর বাসা, আমি যাব কি যাব না সেটা একান্তই আমার ব্যাপার, আপনাকে বলতে হবে? আমি তো সেটা ভালো করে জানি, এটা আপনার জিজুর বাসা, কিন্তু আপনাকে আমি তো জিজ্ঞেস করতে পারি আপনি যাচ্ছেন না কিসের জন্য? আপনাকে কি তার কৈফিয়ত দিতে হবে আমাকে? বুঝতে পারতেছি না আপনি আমার সাথে এরকম ভাবে আচরণ করতেছেন কিসের জন্য? আর আপনাকে না বলছি আমার সামনে আসবেন না আর কখনো?
আমি চেয়েছিলাম আপনার সামনে আর কখনো আসবো না, কিন্তু আপনাকে দেখলাম এখানে দাঁড়িয়ে আছেন, তাই কথা বলতে চলে আসলাম কেন জানি। সেটা তো বুঝতে পারতেছি আপনি আমার সঙ্গে কি করতে চাচ্ছেন, আর আপনার মতো কখনো পূরণ হবে না। আমি এক্ষুনি আপনার নামে বিচার দিব। আমি বুঝতে পারলাম না, আপনার যে আপনি বিচার দিলেন তাতে আমার কিছু যায় আসছে না। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কি? আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। এখন আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। এখন আমার বাসার লোকজন যদি দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে। আর আপনি একজন কাজের লোক হয়ে আমার সাথে কথা বলার এত বড় স্পর্ধা পান কি করে বারবার? সেটাই তো, আমি একজন কাজের লোক হয়ে এত বড় স্পর্ধা পাই কি করে, সেটাই তো আমি বুঝতে পারি না। আমার মনকে কেন যে আমি কন্ট্রোল করতে পারি না, আমাদের মনকে বোঝাতে হবে, কারণ আমি একজন কাজের লোক। এখন আপনি বুঝতে পেরেছেন না? আপনাকে দিয়ে কোনো কিছু হবে না, আর আপনি এখন এখান থেকে চলে যাবেন, এটাই হচ্ছে বড় কথা। আর যদি আপনাকে আমার চোখের সামনে দেখেছি তাহলে কিন্তু খবর খারাপ আছে, বলে দিচ্ছি। আর কখন আপনাকে আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। আরে আস্তে কথা বলেন, এত জোরে জোরে কথা বললে কি হবে? এক নিঃশ্বাসে এতগুলো কথা বলেন, সমস্যা হয়ে দাঁড়াবে তো। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমার কি হয় না হয় সেটা আমি দেখব, আর আমার ফ্যামিলি দেখবে। আপনাকে দেখতে হবে না। আমি এখন আমার দু চোখের সামনে আপনাকে দেখতে চাই না। কি আর করার, আপনি যেহেতু বলছেন তাহলে তো আমাকে চলে যেতেই হবে এখান থেকে। আর আপনার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, মাথায় রাখবেন। আমি বলতেছি তো, আর আপনি আমার সামনে কখনো আসবেন না। আর যদি আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে। তখন আপনি